কিশোরকে কল করে এখানে আসতে বলো আদিপ। আমরা বোধহয় খুব দেরি করিনি। আদিপ শুনল। ফার্স্ট তৎক্ষণাৎ বের হলো বাংলার ভিতর থেকে। আদিপে গেল তার পিছন পিছন। কল করলো হাঁটতে হাঁটতে। গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে একটা ট্রাক বের হলো রাস্তায়। ট্রাকের ভিতর আছে 50টা মেয়ে, যাদের সবারই হাত মুখ বাঁধা। আজিতা কিছু করতে পারেনি। তার করার কিছু ইচ্ছে থাকলেও সে ব্যর্থ হয়েছে। সবসময় নিজের কাছে ইঞ্জেকশন সহ নানাবিধ ওষুধ নিয়ে আজ আসার সময় তার কিছু ছিল না। ব্যর্থ আজিতা। তার নিজের উপরই রাগ হচ্ছে এখন। চোখ বেয়ে পানি পড়ছে আজিতা। আর বুঝি ফাইসের নিকট যাওয়া হলো না। চোখে ঝাপসা দেখছে আজিতা। হঠাৎই গাড়িতে ব্রেক কষা হলো। গাড়ি এসে থেমে গেল। সব মেয়েরা একত্র হয়ে একদিকে এলে পড়লো। কর্নারে থাকা মেয়েগুলো ব্যথা পেয়েছে দারুণ। গাড়ি চালক বিরক্ত। হঠাৎ সামনে কেউ চলে আসে। ড্রাইভারের পাশে ছিল আরেকটা লোক, মনিপ। সেও বসে চুপচাপ। ফাইস এগিয়ে আসলো তখন। ফেক একটা পুলিশ অফিসারের আইডি কার্ড দেখিয়ে বলল, পুলিশ? এত রাতে ট্রাকে করে কি নিয়ে যাওয়া হচ্ছে? ঘাবড়ে গেল মনিপ। বলল, তেমন কিছু না, সব গরুর খড়। ফাইস মানতে চাইল না। মনিপকে ইশারায় নামতে বলল। মনিপ নামলো। আদিপ চুপচাপ ফাইসের পাশে দাঁড়ালো। তার কপাল চুয়ে ঘাম পড়ছে। ফাইস মনিপকে বলল, ভিতরে কি আছে আমি দেখতে চাই। সাহেব, গরুর খড়ই আছে। তাই দেখবো আমি। রতন গাড়ির কাগজগুলো দেখো। আদিপ চমকে উঠল। কোনো রকম বলল, দেখতেছি স্যার। ড্রাইভার কাছে গাড়ির কাগজ চাইলো আদিপ। আর ফারিস গেল মুনিবের সাথে গাড়ির পিছনে হুকুম দিয়ে বলল। গেট খোলো। মুনিবের মাথা চুয়ে ঘাম পড়ছে। কি করবে বুঝছে না। এভাবে হুট করে পুলিশ চলে আসবে সে বুঝতে পারেনি। এদিকে আজিতে যেন স্পষ্ট ফারিসের কণ্ঠ শুনতে পাচ্ছে। মুখ ফুটে কিছু বলবে তাও পাচ্ছে না। অসহায় লাগছে নিজেকে। ফারিস তীক্ষ্ণ স্বরে শুধায়, খোলো তাড়াতাড়ি, আমার কাছে সময় নেই। মুনিব বলল, গরুর খড়ই আছে সব। এবার হুঙ্কার দিয়ে উঠল ফাইস। মুনিব ঘাবড়ে গিয়ে দ্রুত দরজা খুলো। কিছু গরুর খড় পড়ল নিচে। ফাইস হতাশ হলো, খড়ের মধ্যে হাত দিল। এখানেও নেই আজিতা। আদিপ ছুটে আসলো তখন। গাড়ির কাগজ দেখিয়ে বলল, স্যার গাড়ির কাগজ। ফাইস একবার চোখ বুলালো। সে আর্তনাদ ভরা কণ্ঠে বলল, আপনি কোথায় ডাক্তার ম্যাডাম? ঠিক সেই মুহূর্তে ট্রাকের ভিতর দিয়ে বিকট এক শব্দ আসলো। আদিপ, ফারিস, মুনিব তিনজনে চমকে উঠল। ফারিস বলল, কিসের শব্দ হলো? মুনিব বলল, কই কিছু শব্দ নয় তো সাহেব। তারপর আরো দুবার শব্দ হলো। ট্রাকের ভিতরের মেয়েরা যে যেভাবে পারছে শব্দ করছে। কেউ পা দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ মাথা দিয়ে। ফারিস দ্রুত খড় সরানোর চেষ্টা করলো। মুনিব দৌড় দিবে, তখনই তাকে সাহস করে ধরলো আতিফ। সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলো কিশোর। ড্রাইভারটাও পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পায়নি। কিশোর নাক বরাবর কয়েকটা ঘুষি মারল মুনিবকে। অতঃপর সামনে সাজিয়ে রাখা খড়গুলো সরাতেই স্পষ্ট দেখা গেল বেশ কয়েকটা মেয়ের মুখ, আর তাদের মাঝে আজিতাকে। ফারিস চেয়ে এলো তার দিকে। আজিতাও দেখলো, মলিন চোখ তার। একে একে মেয়েগুলো বের হলো। সবাই ফারিসকে ধন্যবাদ জানাচ্ছে। কেউ ভাইজান ডেকে কেঁদে ফেলেছে। এই মেয়েগুলোর বেশিরভাগই ইউনিভার্সিটিতে পড়া মেয়েরা, যারা বাবা মাকে ছেড়ে হোস্টেলে থাকে। এদের মধ্যে কিছু মেয়ে বিবাহিত ছিল। একটা মেয়ে ছিল যে উকিল হবে, সে লয়ের স্টুডেন্ট। মেয়েটার নাম তিশা। তিশা ফারিসের হাত ধরে কেঁদে কেঁদে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না এলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আমি একজন লয়ের স্টুডেন্ট, খুব শীঘ্রই উকিল হব। আপনার জীবনে যদি কখনো প্রয়োজন পড়ে আমায় জানাবেন ভাইয়া। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার সাহায্য করার চেষ্টা করব। ফারিস শুধু দেখলো মেয়েটাকে। গালে 5 আঙ্গুলের দাগ খুব মেরেছিল বোধহয়। ফারিস মেয়েটার মাথায় হাত বুলালো, বলল, ভালো থেকো সব সময়। মেয়েটি মিষ্টি হাসে। সব মেয়েদের কিশোরের হাতে তুলে দেওয়া হলো। এখানে টোটাল 50 জন মেয়ে ছিল, বাকিরা আরো দুটো ট্র্যাকে। মুনিবকে মেরে বাকিগুলোরও হদিস পাওয়া যাবে। কিশোর এগিয়ে আসলো, বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারিস। ফারিস চাই কিশোরের দিকে, বলে, আপনাকে আগেই বলেছিলাম আমার পিছনে না ঘুরে আসল অপরাধীকে ধরুন। এইসব কাজ আরশাদ করেছে, যে 2 মাস আগে জেল থেকে পালিয়েছে। আমার সেদিনের ট্রাকেও মেয়েও ওই রেখেছিল। কিশোর হাত মেলাই ফারিসের সাথে, বলে, ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাকিটা আমরা দেখে নিচ্ছি। বলে চলে যেতে নিল কিশোর। পরপরই দাঁড়িয়ে পড়ল,
ডাক্তার সাহেবকে পারলে ক্ষমা করে দিয়েন, ওনার কোনো দোষ নেই, আমি বাধ্য করেছিলাম তাকে। ফাইস কিছু বলতে যাবে, কিছু চলে যায়। ফাইসের দৃষ্টি যায় ট্রাকের পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা ডাক্তার ম্যাডামের দিকে। কেমন মলিন মুখে তাকিয়ে আছে তার দিকে। ফাইস মনে মনে আওড়ায়, এভাবে কেন তাকান ডাক্তার ম্যাডাম? আপনার চাহনি যে বরাবরই আমায় নিঃস্ব করে ছাড়ে। নিষ্কালো আধারে ভরপুর চারপাশ, গাছের পাতা নড়ছে মৃদু। ফাইস দাঁড়িয়ে চুপচাপ, দৃষ্টি তার আদ্রিতার নুইয়ে রাখা মুখশ্রীর দিকে। সে কি এগিয়ে যাবে নাকি আদ্রিতা এগিয়ে আসবে? ফাইস গেল না, ঠাই দাঁড়িয়ে রইল। আদ্রিতা মাথা তুলে চাইল। ফাইসের আখিদ্বয় তখন আদ্রিতাতেই নিবদ্ধ। আদ্রিতাই এগিয়ে আসতে লাগলো। ফাইস চেয়ে চেয়ে দেখলো শুধু আদিব দাঁড়ানো একটু দূরে। তার মনে হচ্ছে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, কিন্তু কোন দিকে যাবে বুঝতে পারছে না। সব দিকেই জোনা করাতের অন্ধকার। আদিবের ভয় লাগছে। আদিব ট্রাকের সামনে ঢাকার পাশ দিয়ে নিচে বসলো। পকেট থেকে মোবাইল আর ইয়ারফোন বের করলো। আদিব সবসময় তার পকেটে ইয়ারফোন রাখে, যদি কখনো সঙ্গে লেগে বসে। আদিব ইয়ারফোন কানে গুঁজলো। আইতেল কুস্তি অন করে চোখ বন্ধ করে শুনতে লাগলো তা। আর কোনো প্যারা নাই। এমন ভূতের পরিবেশ এবার আদিব তুড়ি মেরে পার করে দিতে পারবে। আদিতা এগিয়ে এসে ফাইসের মুখোমুখি দাঁড়ালো, মাথা নোয়ালো। তার প্রথম পৌঁছল। আপনার কোথাও লাগেনি তো? ফাইস মৃদু হাসে, মলিন মুখে আওড়ায়। লেগেছে তো? আদিতা চোখ তুলে চাইল তখন, চিন্তিত কণ্ঠে বলল, কোথায় লেগেছে? ফাইস তার বুকের বাঁ পাশটা দেখিয়ে বলল, এইখানে। আদিতা ফাইসের কথার অর্থ বুঝতে পেরে বলল, আমায় কি একটিবার ক্ষমা করা যায় না ফারিস? ফাইসের তড়িৎ উত্তর। না। আদিতা ছলছল নয়নে তাকায় ফারিসের দিকে। লোকটা এত বেশি পাষাণ কেন? আদিতা আচমকাই জড়িয়ে ধরে ফারিসকে। ফারিস ঘাবড়ায় না, আদিতাকে ধরেও না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদিতা তখন ফারিসের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন না ফারিস, বিশ্বাস করুন আমি আপনাকে সত্যিই ভালোবাসি। আমি মানছি আমি ভুল করেছি, মানুষ মাত্রই তো ভুল হয় বলুন। ওই পুলিশ অফিসার আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করে কাজটা করতে বলেছিল। আমি হাজারবার বারণ করার সত্ত্বেও শুনতে চাইনি। আমি আপনাকে প্রথম থেকেই পছন্দ করতাম। সেই যে এক পশলা ঝুম বর্ষায় আহত অবস্থায় আমার হসপিটালে এসেছিলেন তখন থেকেই আপনার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড সব আমার ভালো লেগেছিল প্রথম দিনেই। কিন্তু ওই দিন আমি আতঙ্কিত হয়ে যাই। আপনার ছুরি ধরার বিষয়টা আমায় এলোমেলো করায়। এরপর আমাদের নানাভাবে দেখা হয়। আপনি আমায় তুলে নিয়ে যান কক্সবাজারে। আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি মন থেকে অনুভব করি, বিশ্বাস করুন। আমি জানতাম আমি আপনার সাথে অভিনয় করছি, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার সাথে বিন্দু মাত্র অভিনয় করিনি, যা করেছি মন থেকে। আমাকে ক্ষমা করে দিন না ফারিস। আমি আপনার বিয়ে করতে চাই, একসাথে সারা জীবন বাঁচতে চাই। আমি আর কোনো দিন আপনার ঠকাবো না। আপনার ঠকিয়ে আমি ভালো ছিলাম না ফারিস। আমি ঠুকরে ঠুকরে মরেছি এই কয়দিন। আমি তো ভেবেছিলাম আপনার সাথে বোধহয় আমার আর দেখা হবে না, কিন্তু হলো। আমায় একটিবার ক্ষমা করুন, আমি আর কোনো দিন আপনার ঠকাবো না। প্লিজ ফারিস, এবারের মতো মাফ করুন। আদ্রিতার আত্মনাদ ভরা কণ্ঠ, চোখে মেশানো জলস্রোত। ফাইস কিছু বলে না, পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে চুপচাপ। আদ্রিতার কান্না থামে না। সে ফারিসের গলা ছেড়ে শার্ট চেপে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে তার হেসকে উঠে যায়। এবার বুঝি পাষাণ ফারিসের মন গড়ল। দু হাতে জড়িয়ে ধরল আদ্রিতাকে। আদ্রিতা তা অনুভব করে বলল, আমায় ক্ষমা করে দিয়েছেন ফারিস, আর ঘৃণা নেই তো মনে? ফারিস 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড চুপ থেকে শীতল স্বরে শুধায়, আপনি কি জানেন ডাক্তার ম্যাডাম, যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আমি ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু পরিশেষে দারুণ ব্যর্থ হয়েছি। আদ্রিতা খুশি হলো। তার নয়নজোড়া খুশিতে খিলখিলিয়ে উঠল। সে আর একটু শক্ত বাঁধনে জড়িয়ে ধরল ফারিসকে। ফারিস অনুভব করলো আজ আদ্রিতা বুঝি পুরোপুরি তার সাথে মিশে যেতে চাইছে। ফারিস হেসে বলে, আবারও প্রেম আলাপের গল্প কি শুরু হবে? আদ্রিতা বলে, কেন নয়? হঠাৎ ফারিসের মনে হলো তার সব বলে দেওয়া উচিত। ফারিস বলে, আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরুন না ডাক্তার ম্যাডাম, আমি আপনাকে কিছু বলবো। কথাগুলো শোনার পর যদি আপনি আমায় ছাড়েন তবে আপনার মুক্তি, চিরতরে মুক্তি। আর যদি না ছাড়েন তবে। পরেরটা আর বলল না ফারিস, থেমে গেল। আদ্রিতা বলল, তবে কি?
না ছাড়ার তবেটা আজ থাকুক, পরে বলবো। যা বলবেন তা খুব কঠিন। কঠিন কিনা জানি না, তবে জটিল দারুণ। আপনি বলুন, আমি শুনছি। আদিতা ফারিসকে শক্ত করে ধরে। একটা মানুষকে জড়িয়ে ধরার অনুভূতিটা আজ যেন গভীরভাবে আঁকড়ে ধরেছে আদিতাকে। ফারিস স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমি সত্যি মাফিয়া আদ্রিতা, দেশ বিরোধী মাফিয়া। আদিতা কথাটার গুরুত্ব দেয় না, বলে, মজা করছেন? ফারিসের তড়িৎ উত্তর। না, সত্যি বলছি। সেদিনও আমি এই কথাই বলতে নিয়েছিলাম। আমি সত্যি মাফিয়া। সেদিন রাতের এক পশলা ঝুম বর্ষায় হসপিটালে ঢুকে পড়ে মাফিয়াটি আমিই ছিলাম। কিশোর আমার সম্পর্কে আপনাকে যা বলেছে তা সব সত্য। আমি একজন মাদক ব্যবসায়ী। এছাড়াও আমার অনেকগুলো বেআইনি কারবার আছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম না সেদিন, আপনি পপি গাছের নাম শুনেছেন কি না, যার ইংরেজি নাম হলো পাপাভার সোমনিফেরাম, যা দিয়ে আফিম তৈরি হয়। এছাড়াও এ থেকে মরফিন পাওয়া যায়। আমার দেশের কিছু জায়গায় পপি গাছ আছে। সেই গাছের 2 প্রজাতি দিয়ে আমি আফিম আর মরফিন পাই, যার একটা দিয়ে নেশাদ্রব্য তৈরি হয় আর একটা দিয়ে ঔষধ। দেশের মানুষ আমাকে একজন ঔষধ কোম্পানির মালিক জানলেও আমি ঔষধের পাশাপাশি মরণ ব্যাধিও তৈরি করি, যাকে বলে এক হাতে মানুষ বাঁচাই আর এক হাতে মারি। আমি ভালো মানুষ নই। এবার আপনি চাইলে এই কথা কিশোরকে বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। কথাগুলো বলে থেমে গেল ফারিস। কতকাল আর এ কথা লুকিয়ে রাখবে? মিথ্যা দিয়ে জীবন শুরু করলে কখনোই জীবন সুন্দর হয় না, তার চেয়ে বিষাদ ভালো। ফারিস কিছু সময় পর বুঝতে পারলো এত কিছু শোনার পর আজিতাও তাকে ছেড়ে দেয়নি। জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফারিস বলল, আদ্রিতা। আজিতা সঙ্গে সঙ্গেই বলল, চুপ থাকুন। আর কিছু শুনতে চাইছি, আর কিছু শুনতে ইচ্ছে করছে না। যা এত বছর লুকিয়ে রেখেছেন, আজ থেকেও লুকিয়ে রাখুন। আমিও না হয় ভালোবাসার জন্য একটু স্বার্থপর হলাম। আমি কোনো মাফিয়া সাহেবকে চিনি না। আমি চিনি আমার মিস্টার বখাটেকে, যে কিনা একজন ঔষধ কোম্পানির মালিক। সময় চলতে থাকে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফারিস আজিতার কথার পিঠে আর কিছু বলতেই পারল না। বেশ কিছু সময় পর আজিতা ফারিসকে ছাড়ে। ফারিস তাকায় আজিতার দিকে, বলে, একটু ভাবলেন না? আপনার বউ হব এত ভেবে আমার কি কাজ? চলুন, আমায় বাড়ি পৌঁছে দেবেন। ফারিস কথা না বলে আজিতার দিকে তাকিয়ে থেকে এগিয়ে চলে। হঠাৎই ফারিসের মনে পড়ে তার সাথে আদিপও ছিল। ফারিস আজিতা থেকে নিজের হাতটা ছাড়ালো, বলল, 1 সেকেন্ড। আদিতা শুনল। ফারিস আশেপাশে তাকিয়ে ডাক দিল, আদিপ। আদিপের সার শব্দ নেই। ফারিস আতঙ্কিত হলো আবার। সে উচ্চ শব্দে ডাকলো, আদিপ, কোথায় তুমি? আদিপ, আমি তোমায় ডাকছি আদিপ। আদিপের এবারও সার শব্দ পাওয়া গেল না, কারণ সে যে ইয়ারফোন কানে গুজে আজলাল কুচি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে রাস্তায়। ফারিস আরও 2-3 বার ডাকতে ডাকতে ট্রাকের চাকার কাছে এসে ঠেকলো। আদিপ বাচ্চাদের মতো ট্রাকের সাথে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে আছে। ফারিস হাত ছেড়ে বাঁচল। এই ছেলেটার বড় হলো না। আজিতা এগিয়ে আসলো তখন, হতভম্ব গলায় বলল, আবিদ ভাইয়াকে পেয়েছেন ফারিস? ফারিস হেসে বলে। হুম। ফারিস তার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে মুখে ধরল আদিপের, বলল, আদিপ ওঠো, বাড়ি যাবে না? আদিপ। 2 বার ডাক দিতেই আদিপ উঠে গেল। কান থেকে ইয়ারফোন খসে পড়ল নিচে। আদিপ বলল, আপনার হয়ে গেছে ভাই। ফারিস বলে, হয়েছে পাগল, চলো এখন বাড়ি যাই। আদিপ উঠে দাঁড়ায়, বলে, চলুন ভাই, এই ট্রাক করেই যাই। আপনি আর ডাক্তার ভাবি ট্রাকের পিছনে বসুন, আমি ট্রাক চালিয়ে নিয়ে যাই। ফারিস সঙ্গে সঙ্গে নাকচ করলো। বাম হাতে আদিপের কাঁধ চেপে সামনে হাঁটতে হাঁটতে পড়ল। কী সব বলছো আদিপ? তোমার মাথা ঠিক আছে? আদিপ অবাক হয়ে বলল। খারাপ কি বললাম ভাই? ফারিসের ডান পাশে হাঁটছিল আজিতা, তার বাম হাতটা মুঠোতে ছিল ফারিসের। ফারিস বলে, তুমি বুঝো না কেন আদিপ? বিয়ের আগে নৌ বদ্ধকর। ফারিসের কথা শুনে হেসে ফেলে আজিতা। আদিপ বলে, আপনিও না ভাই? ফারিস হাসে। রাতটা তখন প্রায় শেষ প্রহরের দিকে। ছিমছাম রাস্তায় হাঁটছে আদিপ, ফারিস আর আজিতা। আজিতা ফারিসের কথা শুনে মুখে কিছু বলতে না পারলেও মনে মনে ঠিকই আওড়ায়। লোকটা আসলে একটা বজ্জাত, চরম লেভেলের বজ্জাত।
রাতের আধার ছড়িয়ে তখন দিনের আলো ফুটবে কেবল। আদিপ গাড়ির পিছনে চিটে বসে ঘুমে কাতর। আজিতাও ঘুমাচ্ছে জানালার পাশে মাথা ঠেকিয়ে। ফারিস জেগে চুপচাপ বসে বসে গাড়ি ড্রাইভ করছে। ফারিসের বর্তমান অনুভূতি কেমন তা বোঝা যাচ্ছে না, তবে ফারিসের মাথায় ঘুরছে আরশাদ। কিশোর আজকের মধ্যে ধরতে না পারলে এই কাজটা ফারিসই করবে। ফারিস তার লোক লাগিয়ে দিয়েছে, আরশাদকে খোঁজা হচ্ছে। আশা রাখে খুব শীঘ্রই আরশাদকে ধরতে সে সক্ষম হবে। আরশাদের সাথে ফারিসের পরিচয় খুব অল্প সময়ে। তার ওষুধ কেনাবেচা নিয়ে পার্টনারশিপে ব্যবসা করত। ফারিস যে আলাদাভাবে মাদক ব্যবসায়ী এ সম্পর্কে আরশাদ অবগত ছিল না, কিন্তু আরশাদ সম্পর্কে ফারিসের সব জানা ছিল। পার্টনারশিপের 10 দিনের মাথাতেই ফারিস জেনে যায় আরশাদের আলাদাভাবে মেয়ে পাচার করার কাজ করছে, যা ফারিসের পছন্দ হয়নি। মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করা ফারিসের পছন্দ নয়, তাই ফারিস পুলিশের নিকট আরশাদকে ধরিয়ে দেয়। তার 15 বছরের জেলবন্দির সাজা দেওয়া হয়, কিন্তু 2 বছরের মধ্যেই আরশাদ জেল থেকে পালায়। আজিতার সম্পর্কে এরশাদ কতটুকু অবগত বা আদৌ অবগত কিনা এর সম্পর্কে ফারিস তেমন কিছু জানে না। তবুও কোথাও গিয়ে সংশয় যদি জেনে থাকে। আজিতার ঘুম ভাঙল হঠাৎ। সে দ্বিধাহীন ফারিসের বুকে মাথা রাখলো। ফারিস কিছুটা চমকে উঠল এতে, নিজের ভাবনাগুলো ভুলে গেল মুহূর্তেই। ফারিস নিজেকে সামলালো। আজিতা ফারিসের গলা জড়িয়ে ধরে মিষ্টি হেসে পড়ল। শুভ সকাল মিস্টার বখাটে। ফারিস আজিতার পানে না তাকিয়েই পড়ল। আপনাকে কতবার বলবো আমি বখাটে নই? হাসে আজিতা, বলে, জানি তো, তাও আপনাকে বখাটে ডাকতে আমার ভালো লাগে। ফারিস এ কথার আর জবাব দিল না। আজিতা কিছু সময় চুপ থেকে বলল, আজ আমার বন্ধু মৃদুলের বউ ভাত, আপনি কি যাবেন ফারিস? ফারিসের দ্বিধাহীন জবাব। কি পরিচয়ে যাব? আজিতা অবাক হয়ে বলল, কেন, আমার বয়ফ্রেন্ডের পরিচয়ে? ফারিস নাকচ করলো তাতে, বলল, না, আমার কাজ আছে, আপনি ঘুরে আসুন। আজিতা খানিকটা বিরক্তি নিয়ে বলল, আপনি কি আমায় তুমি করে বলতে পারেন না ফারিস? আপনিটাতেই কেমন যেন আমি স্বস্তি পাই। কিন্তু আমার অস্থির লাগে। চোখ মুখ কুচকে বলল আজিতা। ফারিস হাসলো, বলল, বিয়ে হোক বলবো। আজিতা খুশি মুখে বলল, সত্যি বলছেন? ফারিস এক ঝলক আজিতাকে দেখলো, পরক্ষণেই দৃষ্টি সরিয়ে বলল, বিয়ে কবে করবেন ফারিস? চলুন আজই করে ফেলি। ফারিস নিরুত্তর। আজিতা বিচলিত হয়ে বলল, করবেন বিয়ে, চলুন আজই করে ফেলি। ফারিস এবারও উত্তর দিল না। আজিতা এবারও উত্তর না পেয়ে পাল্টা কিছু জিজ্ঞেস করলো না। নীরবতা চলল বেশ কতক্ষণ। ফারিস গাড়ি থামালো হঠাৎ। আদিপ একটু নড়ে চড়ে উঠে পরক্ষণেই আয়েশ করে শুয়ে পড়ল গাড়ির সিটে। গভীর ঘুম পেয়েছে তার। আজিতা তার মাথাটা ফারিসের নিকট থেকে উঠালো, সোজা হয়ে বসে পড়ল। গাড়ি থামালেন যে? ফারিস আজিতার চোখের দিকে তাকিয়ে শীতল স্বরে শুধায়, আপনার আচরণ আমার কাছে ঠিক লাগছে না ডাক্তার ম্যাডাম। আজিতা বিষম খেয়ে বলে, মানে? ফারিসের তড়িৎ উত্তর, আমি একজন মাফিয়া আদ্রিতা। তো আপনি আমার সাথে সত্যিই থাকতে চান, বিয়ে করতে চান? আজিতার ভাবনাহীন উত্তর। হুম। ফারিস আবার বলে ওঠে, ধোকা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন নাকি ডাক্তার ম্যাডাম? আজিতার মুখটা মলিন হয়ে গেল। ফারিস তা দেখে হাসলো, বলল, আরে মজা করছিলাম, চলুন। এই বলে ফারিস আবার গাড়ি স্টার্ট দিয়ে ছুটলো দূরে। গাড়ি এসে সোজা থামলো আজিতাদের বাড়ির সম্মুখে। আজিতা গাড়ি থেকে নামলো না, চুপটি করে বসে রইল। ফারিস বলল, কি হলো জান? আজিতা গেল না, তাও বসে রইল। ফারিস তার কপাল চুলকে বলল, কি হয়েছে, রাগ করেছেন? আজিতা জবাব দেয় না। ফারিস আজিতার দুকাত চেপে ধরে বলে, আমি মজা করছিলাম। আজিতা মলিন মুখে তাকালো ফারিসের দিকে, চোখ ভিজে এসেছে তার। আজিতা বলে, কি করলে বুঝবেন আমি ধোকা দিব না? ফারিস হাসলো। আজিতার চোখের পানিটুকু নিজ হাতে মুছে দিয়ে মজার ছলে বলল, বিকেলেই বিয়েটা করলে। এখন নামুন, আপনার বাবা মা আপনার অপেক্ষা করছে। দুশ্চিন্তা করছে নিশ্চয়ই, তাড়াতাড়ি যান। আজিতা নেমে পড়ল। গাড়ির দরজা আটকে জানালা দিয়ে তাকিয়ে পড়ল। সাবধানে যাবেন। ফারিস মাথা নাড়িয়ে বলে, নিশ্চয়ই। অতঃপর ফারিস চলে যায়। আজিতাও জোরে দম ফেলে ছুটে গেল বাড়ির ভিতরে। ঘরে ঢুকতেই তার মা এসে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল।
আদিতা চুপচাপ দাঁড়িয়েছিল শুধু, মনে মনে কি যেন ভাবে। মৃদুলের বৌভাত শেষের পথে। নয়নতারা আর আশরাফকে বেশ সাথে সাথে দেখা যাচ্ছে দুপুর থেকে। বেলা তখন প্রায় 4টা। আদিতা ভারী লেহেঙ্গা পরে নিজেকে সাজিয়েছে খুব। বড় কমিউনিটি সেন্টারে মৃদুলের বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আজিতা সবাইকে একত্রে ডাকলো। এখন তারা বাড়ি ফেরার মেজাজে ছিল। আজিতার ডাকে সবাই একজোট হলো। মৃদুল বলল, কি হয়েছে, কি কবি তুই? আজিতা সবার দিকে এক ঝলক তাকিয়ে তড়িৎ বলে, আমি বিয়ে করব আজ আর এক্ষুনি। সঙ্গে সঙ্গে সবাই যেন বিষম খেলো। রনি মাত্রই তার কোকের বোতলে এক চুমুক দিয়েছিল, সেটাও হজম করতে না পেরে কলকুলিয়ে ফেলে দিল। চাটনি পড়ল। মজা করছিস সাধু? আজিতা চোখে মুখে সিরিয়াস দৃষ্টিভঙ্গি এঁটে বলে, না আমি সিরিয়াস। আশরাফ আজিতার দিকে এগিয়ে গেল, শান্ত গলায় আওড়ালো, ছেলেটা কে?